数えます。 এর অর্থ হল গোনা বা গণনা করা। お金を数えました。 আমি টাকা গুনেছি। 測ります。 এর অর্থ হল মাপা বা পরিমাপ করা। 長さを測ります。 আমি দৈর্ঘ্য পরিমাপ করি। 確かめます。 এর অর্থ হল নিশ্চিত করা বা যাচাই করা। 答えを確かめました。 আমি উত্তরটি যাচাই করেছি। 合います。 এর অর্থ হল মিল হওয়া বা মানানসই হওয়া। এই ভার্বটি ব্যবহার করা হয় যখন কোনো কিছু কারো সাথে বা কোনো কিছুর সাথে ভালোভাবে মানিয়ে যায়, অর্থাৎ কম্প্যাটিবিলিটি বা সুটেবিলিটি বোঝাতে। এটি পোশাক, কাজ, স্বভাব, খাবারের স্বাদ সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। このシャツは私に合います。 এই শার্টটি আমার সাথে মানায়। 出発します。 এর অর্থ হল রওনা হওয়া বা যাত্রা শুরু করা। 電車は8時に出発します。 ট্রেনটি 8টায় ছাড়ে। 到着します。 এর অর্থ হল পৌঁছানো বা পৌঁছে যাওয়া। 飛行機は午後3時に到着します。 বিমানটি বিকাল 3টায় পৌঁছায়। 酔います。 এর অর্থ হল মাতাল হওয়া বা নেশা হওয়া। এই ভার্বটি ব্যবহার করা হয় যখন কেউ অ্যালকোহল পান করার ফলে নেশাগ্রস্ত হয়ে যায়। তবে এর ব্যবহার শুধু মদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, মোশন সিকনেস বা ডিজিনেসের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। お酒で酔いました。 আমি মদ খেয়ে মাতাল হয়েছি। うまくいきます。 এর অর্থ হল ভালোভাবে হওয়া বা ঠিকমতো কাজ করা। এই এক্সপ্রেশনটি উমাকু এবং ইকিমাস থেকে এসেছে। আক্ষরিকভাবে এর অর্থ ভালোভাবে যায় হলেও বাস্তবে এটি বোঝায় কোনো কাজ, পরিকল্পনা বা পরিস্থিতি সফলভাবে বা সমস্যা ছাড়াই এগিয়ে যাচ্ছে। 計画はうまくいきました。 পরিকল্পনাটি ভালোভাবে সফল হয়েছে। 出ます。 এটি হলো জাপানির একটি বহুমুখী ভার্ব, যার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল পরীক্ষায় আসা। এই ব্যবহারটি মূলত বোঝায় কোনো বিষয়, শব্দ বা প্রশ্ন এক্সাম বা টেস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ প্রশ্নপত্রে সেটি এসেছে বা দেখা গেছে। この文法はテストに出ます。 এই ব্যাকরণটি পরীক্ষায় আসবে। 相談します。 এর অর্থ হল পরামর্শ করা বা আলোচনা করা। 先生に相談しました。 আমি শিক্ষকের সাথে পরামর্শ করেছি। 必要な。 এর অর্থ হল প্রয়োজনীয় বা দরকারি। これは必要なものです。 এটি একটি প্রয়োজনীয় জিনিস। 天気予報。 এর অর্থ হল আবহাওয়ার পূর্বাভাস। 天気予報を見ました。 আমি আবহাওয়ার পূর্বাভাস দেখেছি। 忘年会。 এর অর্থ হল বছর শেষে পার্টি বা ইয়ার এন্ড পার্টি। এই শব্দটি 3টি অংশ নিয়ে গঠিত। বো অর্থ ভুলে যাওয়া, নেন অর্থ বছর, কাই অর্থ সমাবেশ। অর্থাৎ এর আক্ষরিক অর্থ বছরকে ভুলে যাওয়ার সমাবেশ, মানে সারা বছরের কষ্ট, সমস্যা বা চাপ ভুলে গিয়ে আনন্দ করার জন্য একটি গ্যাদারিং। জাপানে এই অনুষ্ঠানটি সাধারণত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়, যখন বছর শেষের দিকে আসে। অফিস, কোম্পানি, বন্ধুদের গ্রুপ বা ক্লাব সব জায়গায় এই আয়োজন করা হয়। এটি সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো করার, স্ট্রেস কমানোর এবং একসাথে সময় কাটানোর একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। এই পার্টিতে সাধারণত সবাই একসাথে খাওয়া দাওয়া করে, পানীয় গ্রহণ করে, হাসি আনন্দ করে এবং বছরের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলে। অনেক সময় বসরাও এতে অংশ নেয়
এবং ফর্মাল অফিস এনভায়রনমেন্টের বাইরে একটি রিল্যাক্সড অ্যাটমসফিয়ার তৈরি হয়। 会社で忘年会をしました。 কোম্পানিতে আমরা বছর শেষে পার্টি করেছি। 新年会、 এর অর্থ হল নতুন বছরের পার্টি বা নিউ ইয়ার পার্টি। এই শব্দটি তিনটি অংশ নিয়ে গঠিত। শিননেন অর্থ নতুন বছর, কাই অর্থ সমাবেশ, অর্থাৎ এর মানে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা একটি সমাবেশ বা উৎসব। জাপানে সাধারণত জানুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত হয়। এটি বন্ধু, পরিবার, সহকর্মী বা কোম্পানির সদস্যদের মধ্যে আয়োজন করা হয়, যেখানে সবাই একত্র হয়ে নতুন বছরের শুরু উদযাপন করে। এটি অনেকটা বৌনেন কাইয়ের বিপরীত। যেখানে পুরনো বছরকে বিদায় জানায়, সেখানে শিননেন কাই নতুন বছরকে স্বাগত জানায়। এটি শুধু একটি পার্টি নয়, এটি নিউ বিগিনিং, অপটিমিস্টিক এবং ফ্রেশ স্টার্টের প্রতীক। এখানে মানুষ অতীত ভুলে গিয়ে নতুনভাবে শুরু করার মানসিকতা তৈরি করে। 来週、新年会をします。 আগামী সপ্তাহে আমরা নতুন বছরের পার্টি করব। 二次会、 এর অর্থ হল দ্বিতীয় পার্টি বা আফটার পার্টি। নিজিকাই মানে হল প্রথম অনুষ্ঠানের পরে আবার আরেকটি ছোট বা ইনফর্মাল গ্যাদারিং। জাপানে কোনো ইভেন্ট যেমন ইয়ার এন্ড পার্টি, নিউ ইয়ার পার্টি, ওয়েডিং রিসেপশন বা অফিস পার্টি শেষ হওয়ার পর অনেক সময় সবাই মিলে আরেক জায়গায় যায়, যেমন ইজাকায়া, কারাওকে, ক্যাফে। এই দ্বিতীয় ধাপের গ্যাদারিংটাই নিজিকাই। এই সেকেন্ড পার্টি সাধারণত প্রথমটির তুলনায় বেশি রিল্যাক্সড এবং ক্যাজুয়াল হয়। এখানে মানুষ একটু বেশি খোলামেলাভাবে কথা বলে, গান গায় বা শুধু বন্ধুদের সাথে সময় কাটায়। তাই এটি অনেক সময় বন্ডিং এবং রিলেশনশিপ বিল্ডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 二次会に行きました。 আমি আফটার পার্টিতে গিয়েছিলাম। 発表会、 এর অর্থ হল উপস্থাপনা অনুষ্ঠান বা প্রদর্শনী। এর মানে এমন একটি অনুষ্ঠান যেখানে মানুষ তাদের শেখা, দক্ষতা বা কাজ অন্যদের সামনে উপস্থাপন করে। 明日、学校で発表会があります。 আগামীকাল স্কুলে একটি উপস্থাপনা অনুষ্ঠান আছে। 大会、 এর অর্থ হল প্রতিযোগিতা বা বড় ইভেন্ট, অর্থাৎ এর মানে এমন একটি বড় আকারের সমাবেশ বা ইভেন্ট যেখানে অনেক মানুষ অংশগ্রহণ করে, বিশেষ করে প্রতিযোগিতা বা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। 来月、サッカーの大会があります。 আগামী মাসে একটি ফুটবল প্রতিযোগিতা আছে। マラソン、 এর অর্থ হল ম্যারাথন বা দীর্ঘ দৌড় প্রতিযোগিতা। 彼はマラソンに出ました。 সে ম্যারাথনে অংশ নিয়েছে। コンテスト、 এর অর্থ হল প্রতিযোগিতা, যেখানে মানুষ কোনো নির্দিষ্ট দক্ষতা বা সৃজনশীলতার মাধ্যমে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। 彼女はコンテストに出ました。 সে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। 表、 এর অর্থ হল সামনের দিক বা বাহিরের দিক। 紙の表に名前を書いてください。 কাগজের সামনে আপনার নাম লিখুন। 裏、 এর অর্থ হল পেছনের দিক বা উল্টো দিক। 紙の裏に書いてください。 কাগজের পেছনে লিখুন। 間違い、 এর অর্থ হল ভুল। 答えに間違いがあります。 উত্তরে ভুল আছে। 傷、 এর অর্থ হল আঘাত, ক্ষত বা দাগ। 手に傷があります。 হাতে একটি ক্ষত আছে। ズボン、 এর অর্থ হল প্যান্ট বা ট্রাউজার। 新しいズボンを買いました。 আমি নতুন প্যান্ট কিনেছি।
お年寄り、 এর অর্থ হল বয়স্ক ব্যক্তি। এই শব্দটি তোশিওরি থেকে এসেছে, যার অর্থ বয়স্ক মানুষ, আর তার আগে সম্মানসূচক ও যোগ করে এটিকে আরও পোলাইট এবং রেসপেক্টফুল করা হয়েছে। তাই ওতোশিওরি ব্যবহার করলে বোঝায় বয়স্ক মানুষদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলা। お年寄りに親切にしましょう。 বয়স্কদের প্রতি সদয় হই। 長さ、 এর অর্থ হল দৈর্ঘ্য। নাগাই এবং নাগাসা জাপানিতে দেখতে প্রায় একই রকম হলেও এদের ব্যাকরণিক ভূমিকা এবং ব্যবহার সম্পূর্ণ আলাদা। এই দুইটি শব্দ মূলত লম্বা ধারণার সাথে সম্পর্কিত, কিন্তু একটি গুণ বোঝায় আর অন্যটি পরিমাপ বোঝায়। প্রথমে নাগাই হল একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ লম্বা। এটি সরাসরি কোনো বস্তু বা বিষয়কে বর্ণনা করতে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন আমরা বলি এই রাস্তা লম্বা বা তার চুল লম্বা, তখন আমরা কোনো কিছুর বৈশিষ্ট্য বা অবস্থা ডিসক্রাইব করছি। উদাহরণস্বরূপ, কোনো মিচিওয়া নাগাই মানে এই রাস্তা লম্বা। এখানে আমরা রাস্তার একটি গুণ সম্পর্কে বলছি, কোনো সংখ্যা বা পরিমাণ দিচ্ছি না। অন্যদিকে নাগাসা হল একটি নাউন, যার অর্থ দৈর্ঘ্য বা লেন্থ। এটি কোনো কিছুর নির্দিষ্ট পরিমাণ বা মেজারমেন্ট বোঝাতে ব্যবহৃত হয়। যেমন この道の長さは5キロです。 মানে এই রাস্তার দৈর্ঘ্য 5 কিলোমিটার। এখানে আমরা শুধু বর্ণনা করছি না, বরং একটি নির্দিষ্ট মান বা সংখ্যা দিয়ে পরিমাপ করছি। この川の長さは100メートルです。 এই নদীর দৈর্ঘ্য 100 মিটার। জাপানিতে ই অ্যাডজেক্টিভকে নাউন বানানোর সবচেয়ে সাধারণ উপায় হল সা যোগ করা। এর মাধ্যমে কোনো গুণকে আর শুধু বর্ণনা না করে সেটাকে একটি পরিমাপযোগ্য জিনিস বা ধারণা হিসেবে প্রকাশ করা হয়। 重さ、 এর অর্থ হল ওজন বা ভার। この荷物の重さは5キロです。 এই ব্যাগের ওজন 5 কেজি। 高さ、 এর অর্থ হল উচ্চতা। このビルの高さは200メートルです。 এই বিল্ডিংয়ের উচ্চতা 200 মিটার। 大きさ、 এর অর্থ হল আকার বা সাইজ। この箱の大きさはちょうどいいです。 এই বাক্সটির আকার ঠিকঠাক। 瓶、 বিন হল জাপানির একটি সাফিক্স, যা মূলত ফ্লাইট, সার্ভিস বা নির্দিষ্ট যাত্রা নম্বর বোঝাতে ব্যবহৃত হয়। এই সাফিক্সটি কোনো পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত হয়ে বোঝায়। এটি নির্দিষ্ট ট্রিপ বা নির্দিষ্ট নম্বরযুক্ত যাত্রা। অর্থাৎ একই রুটে অনেক গাড়ি বা বিমান চলতে পারে, কিন্তু বিন ব্যবহার করে আমরা ঠিক কোনটি তা নির্দিষ্ট করে বলতে পারি। 東京行きの123便は遅れています。 টোকিওগামী 123 ফ্লাইটটি দেরি করছে। 個、 কো হল জাপানির একটি কাউন্টার, যা ছোট ও সাধারণ জিনিস গোনার জন্য ব্যবহৃত হয়। জাপানিতে সরাসরি সংখ্যা দিয়ে জিনিস গোনা হয় না। প্রতিটি ধরনের জিনিসের জন্য আলাদা কাউন্টার লাগে। কো হল সবচেয়ে জেনেরিক এবং ওয়াইডলি ইউজড কাউন্টার, যা ছোট, গোল বা নির্দিষ্ট আকার না থাকলেও অনেক জিনিসের জন্য ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ, আপেল, ডিম, ক্যান্ডি, পাথর বা ছোট বাক্স, এই ধরনের বস্তু গোনার সময় কো ব্যবহার করা হয়। リンゴを3個買いました。 আমি 3টা আপেল কিনেছি। 本、 হং হল জাপানির একটি কাউন্টার, যা লম্বা ও সরু বা সিলিন্ড্রিক্যাল জিনিস গোনার জন্য ব্যবহৃত হয়।
জাপানিতে বস্তু গোনার সময় তাদের আকার বা প্রকৃতি অনুযায়ী আলাদা কাউন্টার ব্যবহার করা হয়। হং সাধারণত সেই সব জিনিসের জন্য ব্যবহৃত হয় যেগুলো লম্বা, চিকন বা নলকার, যেমন বোতল, কলম, ছাতা, গাছ, রাস্তা, এমনকি ফোন কলও। ペンを2本持っています。 আমার কাছে 2টা কলম আছে। はい。 হাই হল জাপানির একটি কাউন্টার যা পানীয়ের কাপ, গ্লাস বা বাটির সংখ্যা গোনার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে যখন সেগুলো ভর্তি থাকে। এই কাউন্টারটি সাধারণত চা, কফি, পানি, জুস, স্যুপ ইত্যাদি পানীয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা কত কাপ বা গ্লাস পানীয় নিয়েছি বা খেয়েছি তা বোঝাতে হাই ব্যবহার করি। 水を2杯飲みました。センチ。 এটি হলো জাপানির একটি লোন ওয়ার্ড যা ইংরেজি সেন্টিমিটার থেকে এসেছে। এর অর্থ সেন্টিমিটার, যা দৈর্ঘ্য মাপার একটি একক। このペンは15センチです。 এই কলমটি 15 সেন্টিমিটার লম্বা। ミリ。 এটি একটি লোন ওয়ার্ড যা ইংরেজি মিলিমিটার থেকে এসেছে। এর অর্থ মিলিমিটার, যা খুব ছোট দৈর্ঘ্য মাপার একটি একক। この紙は1ミリの厚さです。 এই কাগজের পুরুত্ব 1 মিলিমিটার। グラム。 এটি হল জাপানির একটি লোন ওয়ার্ড বেসড ইউনিট সাফিক্স যার অর্থ গ্রাম, ওজন বা ভর মাপার একটি একক। この肉は200グラムです。 এই মাংসটি 200 গ্রাম। 異常。 ইজো একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণগত এক্সপ্রেশন যা কোনো সংখ্যা, পরিমাণ বা অবস্থার নিম্নসীমা নির্ধারণ করে এবং বোঝায় কমপক্ষে বা এর বেশি। এটি দৈনন্দিন কথোপকথন, একাডেমিক লেখা এবং আনুষ্ঠানিক ভাষা সব ক্ষেত্রেই বহুল ব্যবহৃত একটি গঠন। ইজো সাধারণত সংখ্যা বা পরিমাপের পরে বসে এবং নির্দেশ করে যে উল্লিখিত পরিমাণটি একটি মিনিমাম লিমিট, অর্থাৎ এর নিচে নয়, বরং সমান বা তার বেশি। この仕事は3時間以上かかります。 এই কাজটি কমপক্ষে 3 ঘন্টা লাগে। 以下。 ইকা জাপানির একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণগত এক্সপ্রেশন যা কোনো সংখ্যা, পরিমাণ বা সীমার উপরের সর্বোচ্চ সীমা বোঝাতে ব্যবহৃত হয়। এর অর্থ এর বেশি নয়, সর্বোচ্চ বা ইংরেজিতে নট মোর দ্যান। এই গঠনটি দৈনন্দিন কথোপকথন, একাডেমিক লেখা এবং আনুষ্ঠানিক নির্দেশনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইকা সাধারণত সংখ্যা বা পরিমাপের পরে বসে এবং বোঝায় যে উল্লিখিত মানটি একটি উচ্চ সীমা, অর্থাৎ এর বেশি নয়, বরং সমান বা তার কম হতে পারে। この荷物は5キロ以下です。 এই মালটি 5 কেজি বা তার কম। 長崎。 নাগাসাকি হল জাপানের একটি বিখ্যাত শহর ও প্রিফেকচার যা দেশের দক্ষিণ পশ্চিম অংশে কিউশু অঞ্চলে অবস্থিত। এই শহরটি ইতিহাস, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জাপানের ইতিহাসে নাগাসাকি দীর্ঘদিন ধরে বিদেশের সাথে যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশদ্বার ছিল, বিশেষ করে যখন জাপান অনেকটা বিচ্ছিন্ন নীতি অনুসরণ করত। সেই সময়েও শুধুমাত্র সীমিতভাবে বিদেশি বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান এখানে চলত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হল 1945 সালের পারমাণবিক বোমা হামলা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ঘটে। সেই ঘটনা শহরটিকে গভীরভাবে প্রভাবিত করে
এবং আজও শান্তি ও যুদ্ধবিরোধী বার্তার একটি শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হয়। এই শহরের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হল অ্যাটমিক বম্বিং অফ নাগাসাকির সাথে সম্পর্কিত স্মৃতিসৌধ ও শান্তি পার্ক, যা বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেয়। আজকের দিনে নাগাসাকি একটি সুন্দর ও শান্ত শহর, যেখানে পাহাড়, সমুদ্র এবং ঐতিহাসিক স্থাপত্য একসাথে মিলে গেছে। এখানে পর্যটকরা পুরনো বিদেশি বসতি, গির্জা এবং ঐতিহ্যবাহী জাপানি সংস্কৃতির অনন্য মিশ্রণ দেখতে পারেন। 長崎に行きたいです。 আমি নাগাসাকিতে যেতে চাই।仙台 সেন্দাই হল জাপানের একটি গুরুত্বপূর্ণ শহর, যা তোহোকু অঞ্চলে অবস্থিত এবং মিয়াগি প্রিফেকচারের রাজধানী। এই শহরকে প্রায়ই গাছের শহর বলা হয়, কারণ এখানে প্রচুর সবুজ গাছপালা এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। শহরের ভেতরেই আধুনিক নগর জীবন এবং প্রকৃতির শান্ত সৌন্দর্য একসাথে দেখা যায়। ঐতিহাসিকভাবে সেন্দাই শহরটি সেনগোকু যুগের বিখ্যাত ডাইমিও দেত মাসামুনে দ্বারা উন্নত করা হয়েছিল। তিনি এই অঞ্চলের উন্নয়ন, সংস্কৃতি এবং সামরিক শক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আধুনিক জাপানে সেন্দাই একটি বড় বাণিজ্যিক ও শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অনেক বিশ্ববিদ্যালয়, কোম্পানি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। 仙台に住んでいます。 আমি সেন্দাইতে থাকি। ジャパンエアラインズ JAL হল জাপান এয়ারলাইন্সের সংক্ষিপ্ত নাম, যা জাপানের একটি প্রধান এবং আন্তর্জাতিক বিমান সংস্থা। এই এয়ারলাইন্সটি জাপানের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন দেশে যাত্রী ও কার্গো পরিবহন পরিষেবা প্রদান করে। JAL জাপানের অন্যতম পুরনো এবং সবচেয়ে পরিচিত বিমান সংস্থাগুলোর একটি, এবং এটি জাপানের বিমান চলাচল ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। JAL の飛行機で東京へ行きます。 আমি JAL বিমানে টোকিও যাচ্ছি। 七夕祭り তানাবাটা মাসুরি হল জাপানের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসব, যার অর্থ তারা মেলা বা স্টার ফেস্টিভ্যাল। এই উৎসবটি জাপানি কিংবদন্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে বলা হয় যে আকাশের দুই তারা ওরিহিমে এবং হিকোবশি প্রতি বছর মাত্র একবার মিলিত হতে পারে আকাশগঙ্গার ওপারে। এই উৎসব সাধারণত 7ই জুলাই বা কিছু অঞ্চলে আগস্টে উদযাপন করা হয়। মানুষ এই দিনে রঙিন কাগজের টুকরোতে তাদের ইচ্ছা লিখে বাঁশের গাছে ঝুলিয়ে দেয়, যাতে সেই ইচ্ছা পূরণ হয়। জাপানের বিভিন্ন শহরে বড় বড় তানাবাতা মাতসুরি অনুষ্ঠিত হয়, যেখানে রাস্তাগুলো রঙিন সাজসজ্জা, কাগজের ডেকোরেশন এবং আলোয় ভরে যায়। বিশেষ করে সেন্দাইয়ের সেন্দাই তানাবাটা ফেস্টিভ্যাল খুবই বিখ্যাত। এই উৎসবটি শুধু সুন্দর সাজসজ্জার জন্য নয়, বরং এটি মানুষের আশা, স্বপ্ন এবং ভালোবাসার প্রতীক হিসেবেও দেখা হয়। 仙台の七夕祭りは有名です。 সেন্দাইয়ের তারামেলা বিখ্যাত। 東照宮 তৌশোগু হল জাপানের একটি বিখ্যাত শিন্তো ধর্মীয় মন্দির, যা মূলত জাপানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক তোকুগাওয়া ইয়েয়াসুকে উৎসর্গ করা হয়েছে। 日光の東照宮に行きました。 আমি নিক্কর তোশোগু মন্দিরে গিয়েছিলাম। どうでしょうか দো দেশোকা হল জাপানের একটি পোলাইট এক্সপ্রেশন, যার অর্থ কেমন হবে, কি মনে হয় বা হোয়াট ডু ইউ থিঙ্ক। এই ফ্রেজটি ব্যবহার করা হয় যখন কেউ কোনো প্রস্তাব দেয়, মতামত চায় বা কোনো বিষয় সম্পর্কে অন্যের প্রতিক্রিয়া জানতে চায়। এটি সরাসরি চাপ না দিয়ে সফট এবং রেসপেক্টফুলভাবে ওপিনিয়ন চাওয়ার একটি উপায়। このプランはどうでしょうか。 এই পরিকল্পনাটা কেমন হবে?
テスト、 এর অর্থ হল পরীক্ষা। 明日テストがあります。 আগামীকাল পরীক্ষা আছে। 成績、 এর অর্থ হল ফলাফল বা গ্রেড। এই শব্দটি সাধারণত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পড়াশোনার ফলাফল বা পারফরমেন্স বোঝাতে ব্যবহৃত হয়। 彼は成績がいいです。 তার ফলাফল ভালো। ところで、 তোকোরোদে হল জাপানির একটি কানেকটিভ এক্সপ্রেশন, যার অর্থ যাই হোক, আচ্ছা শুনুন বা বাই দ্য ওয়ে। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কেউ কথার প্রসঙ্গ পরিবর্তন করতে চায় বা নতুন কোনো বিষয় শুরু করতে চায়। এটি হঠাৎ টপিক চেঞ্জকে ন্যাচারাল এবং পোলাইট করে তোলে, তাই কথোপকথনে খুবই গুরুত্বপূর্ণ। ところで、明日の予定は何ですか？ আচ্ছা, আগামীকালের পরিকল্পনা কি? いらっしゃいます。 এর অর্থ হল থাকা, যাওয়া এবং আসা অর্থ প্রকাশ করে, তবে সাধারণ রূপের তুলনায় অনেক বেশি ভদ্রতা ও সম্মান বহন করে। 先生は教室にいらっしゃいます。 শিক্ষক ক্লাসে আছেন। 様子、 এর অর্থ হল অবস্থা, পরিস্থিতি, চেহারা বা অ্যাপিয়ারেন্স। এই শব্দটি এমন একটি ধারণা বোঝায় যা দিয়ে আমরা কোনো কিছুর বর্তমান অবস্থা, বাহ্যিক অবয়ব বা পরিস্থিতির ধরন বোঝাতে পারি। এটি খুবই ফ্লেক্সিবল একটি শব্দ, কারণ এটি মানুষ, জায়গা, ঘটনা সব কিছুর ক্ষেত্রেই ব্যবহার করা যায়। 外の様子を見ました。 আমি বাইরে কি অবস্থা তা দেখেছি। 事件、 এর অর্থ হল ঘটনা, অপরাধমূলক ঘটনা বা ইনসিডেন্ট। এই শব্দটি সাধারণ ঘটনা থেকে আলাদা, কারণ এটি সাধারণত এমন ঘটনার জন্য ব্যবহৃত হয় যেগুলো গুরুত্বপূর্ণ, অস্বাভাবিক, সমস্যা বা অপরাধের সাথে সম্পর্কিত। তাই এটি প্রায়ই খবর, পুলিশ রিপোর্ট বা তদন্তের প্রসঙ্গে শোনা যায়। 大きな事件が起こりました。 একটি বড় ঘটনা ঘটেছে। オートバイ、 এর অর্থ হল মোটরসাইকেল। 彼はオートバイで会社へ行きます。 সে মোটরসাইকেলে করে অফিসে যায়। 爆弾、 এর অর্থ হল বোমা। এই শব্দটি দুইটি কাঞ্জি দিয়ে গঠিত। বাকু এর অর্থ বিস্ফোরণ, দা অর্থ গুলি, অর্থাৎ এর মানে এমন একটি বস্তু যা বিস্ফোরণ ঘটায়। প্রথমত, এটি বাস্তব জীবনে বিস্ফোরক অস্ত্র বোঝাতে ব্যবহৃত হয়, যেমন যুদ্ধ, সন্ত্রাসবাদ বা অপরাধ সংক্রান্ত প্রসঙ্গে। তাই এই শব্দটি সাধারণত গুরুতর ও সতর্কতার সাথে ব্যবহৃত হয়। 爆弾が見つかりました。 একটি বোমা পাওয়া গেছে। 積みます。 এর অর্থ হল বোঝাই করা বা স্তূপ করা। এই ভার্বটি ব্যবহার করা হয় যখন কোনো জিনিস একটার উপর আরেকটা রাখা হয় বা কোনো যানবাহনে মালপত্র লোড করা হয়। এটি বাস্তব বা ফিজিক্যাল এবং কিছু ক্ষেত্রে রূপ দুইভাবেই ব্যবহৃত হতে পারে। トラックに荷物を積みました。 আমি ট্রাকে মাল বোঝাই করেছি। 運転手、 এর অর্থ হল ড্রাইভার বা চালক। バスの運転手はとても親切です。 বাসের চালক খুবই সদয়। 離れた、 হানারেতা হল জাপানির একটি ভার্বের পাস্ট বা অ্যাট্রিবিউটিভ ফর্ম, যা এসেছে মূল ভার্ব হানারেমাস থেকে। এর অর্থ দূরে থাকা বা আলাদা হয়ে থাকা। 駅から離れた場所に住んでいます。 আমি স্টেশন থেকে দূরে একটি জায়গায় থাকি। 急に、 এর অর্থ হল হঠাৎ,
বা আকস্মিকভাবে। 急に雨が降りました。 হঠাৎ বৃষ্টি পড়ল। 動かします。 এর অর্থ হল নড়ানো বা চালানো। এই ভার্বটি ব্যবহার করা হয় যখন কেউ নিজে কোনো কিছু নড়ায় বা চালায়, অর্থাৎ এখানে একটি অবজেক্ট থাকে যাকে মুভ করা হচ্ছে। 機械を動かします。 আমি মেশিন চালাই। 一生懸命。 ঈশ্বকেন্মে একটি বহুল ব্যবহৃত এক্সপ্রেশন যার অর্থ প্রাণপণ চেষ্টা করা বা জোর দিয়ে চেষ্টা করা। এই শব্দটি সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কাজ কতটা মনোযোগ ও পরিশ্রম দিয়ে করা হচ্ছে তা বোঝাতে। ঐতিহাসিকভাবে এই শব্দটির অর্থ আজকের প্রাণপণ চেষ্টা করা থেকে একটু ভিন্ন ছিল এবং এর পেছনে রয়েছে জাপানের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার গভীর প্রেক্ষাপট। প্রাচীন জাপানে, বিশেষ করে সামুরাই যুগে, একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তার জমি। এই জমিই ছিল তার জীবিকা, সামাজিক মর্যাদা এবং পরিবারের ভবিষ্যতের ভিত্তি। সেই সময় ঈশ্বকেন্মে নামে একটি পুরনো রূপ ব্যবহৃত হতো, যার অর্থ ছিল একটি নির্দিষ্ট জায়গা রক্ষা করার জন্য জীবন বাজি রাখা। 一生懸命勉強しています。 আমি খুব মন দিয়ে পড়াশোনা করছি। 犯人。 এর অর্থ হল অপরাধী বা দোষী ব্যক্তি। 警察は犯人を捕まえました。 পুলিশ অপরাধীকে ধরেছে। 手に入れます。 এর অর্থ হল হাতে পাওয়া বা অর্জন করা। チケットを手に入れました。 আমি টিকিটটি জোগাড় করেছি। 今でも。 এর অর্থ হল এখনো বা এখনো পর্যন্ত। 彼のことを今でも覚えています。 আমি এখনো তাকে মনে রাখি।